আজও আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল পুরো দেশ। মুসল্লিদের বিক্ষোভ, ইসকন নিষিদ্ধ ও জড়িতদের বিচার দাবি। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা, দোষীদের গ্রেফতার ও বিচার দাবি পরিবারের। সীমান্তের ওপারে বসে নতুন ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা, অভিযোগ মির্জা ফখরুলের। ধর্মের নামে মানুষ হত্যা দেখতে চায় না বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ ঠিক করা উচিত বললেন সংস্কার কমিশন প্রধান। 31 ডিসেম্বর প্রতিবেদন জমা। সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি আগাম শীতকালীন সবজিতে। বাড়তি আলুর দাম, কমছে ডিমের, এখনো চড়া মাছের বাজার। ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা বাড়াচ্ছে ইরান। আইএইএ এর প্রতিবেদন। পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে নেতানিয়াহুর হুমকি। এবং এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য টাইগ্রেসদের। ব্যাটে বলে ধরে রাখতে চায় দাপট, বাঁচা মরার মিশন আইরিশদের। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। ইসকনকে স্বৈরাচারের দোসর দাবি করে সংগঠনটিকে নিষিদ্ধ করতে প্রয়োজনে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা এই হুঁশিয়ারি দেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ সাকিবের রিপোর্টে। ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। সাইফুলের হত্যার প্রতিশোধ নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। নির্দেশদাতা ষড়যন্ত্রকারী আছে, সবাইকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। হাসিনা এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও মোদিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হেফাজত নেতারা। এ সময় তারা হিন্দু ধর্ম আর ইসকনকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বাংলাদেশের মুসলিমরা আছে বলেও আশ্বস্ত করেন সংগঠনটির নেতারা। ইসকনের নামে ভর করে পতিত আওয়ামী লীগ আবার নতুন ষড়যন্ত্র করছে বলে সবাইকে হুঁশিয়ার করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাশেমি। ইসকনকে নিষিদ্ধে গড়িমসি করলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। কোন প্রেসক্রিপশনে চিন্ময় উস্কানি দিয়েছে তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় দেশে ইসকন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ইসলামী সংগঠনগুলোর নেতারা। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ইসকনকে নিষিদ্ধ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ করেছে মুসল্লিরা। জুমার পরেই জেলা শহরের মসজিদগুলো থেকে বের হয় মিছিল, পরে সমাবেশ করে তারা। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চায় ইসকন। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট।
ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের হয়। শহর ঘুরে নগরীর ১৬ শহর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে সংগঠনটি। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা অভিযোগ করেন, ভারতের মদদে ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই যিনি কঠিন প্রহরভাবে হত্যা করেছেন, শহীদ করেছেন, আমরা অতি শিগগির তাদেরকে গ্রেফতারির জন্য জোর দাবি জানাচ্ছি। একই দাবিতে ফেনীতে সাধারণ শিক্ষার্থী ও তাওহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করে মুসল্লিরা। জুমার নামাজের পর শহরের মসজিদগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইশারায় বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় ইসকন। রাজশাহীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওলামারা। জুমার পর সাহেববাজার 0 পয়েন্ট থেকে মিছিল বের করে তারা। পরে বিভিন্ন শহর ঘুরে আবারও 0 পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা বাংলাদেশে ইসকনের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তারা এই হত্যাকাণ্ড ঘটানোর পেছনে মূল ভিকটিম হিসেবে কাজ করেছে ওই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশের ভূখণ্ড থেকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক। জুমার পর সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। নামাজের পর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করে নগরীর আম্বরখানা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এছাড়াও বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি এলাকায় নিহত সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেজন্য সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। এ সময় গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি। স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের অন্তঃসত্ত্বা স্ত্রী ইশরাত জাহান ও শিশুকন্যা মাসরুফা জাহানের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন পরিবার, এলাকাবাসী ও সহকর্মীরা। এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ রাজনৈতিক নেতাদের। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নানির কোলে আনমনে খেলছে ছোট্ট শিশু মাসরুরা। এই অবুঝ শিশু জানে না তার বাবা কেন আর ঘরে ফিরেনি, কেনই বা তাকে আদর করতে আসে না। প্রতিদিন আদালতে যাওয়ার পর আদরের মেয়েকে ফোন করতেন তার বাবা, এখন আর আসে না সেই ফোন। এই শিশুকন্যা সহ সাইফুলের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পরিবার ও স্বজনেরা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তির ফরেঙ্গা গ্রামে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের ভিড়। শোকে কাতর স্ত্রী, বাবা মা। সাইফুলের মতো বিনয়ী ও সদাচারী মানুষকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনেরা। ওর মেয়েটা এখনো জানে না ওর আব্বু মারা গেছে, ওর আব্বু যে দুনিয়া ছেড়ে চলে গেছে সেটা ও জানে না। আমার ছেলের যারা আছে
তাদের সেভাবে আমি বিচার চাই। আমার ভাইয়ের তুলনা নেই। আমার ভাই এত ভালো ছিল যে সবার এত ভালো করতে দেয়। আমার ভাই সবার সমাধান দিতে দেয় শুধু। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন সহকর্মীরাও। আর রাজনৈতিক নেতারা বলছেন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বাংলাদেশে রক্ষা হবে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আলিফ হত্যার ঘটনার 2 দিন পর চট্টগ্রামের কোতোয়ালি জোনের ডিসি ও কোতোয়ালি থানার ওসিকে বদলি করেছে সিএমপি কমিশনার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননায় নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লোকসভায় কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার লোকসভায় একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেছেন, ভারতের সরকার এসব ঘটনার বিষয়ে গুরুতরভাবে বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে দিল্লি। সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের উপর বর্তায় বলে মন্তব্য করেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছিল বলেও সংসদকে অবহিত করেন তিনি। সীমান্তের ওপারে বসে পতিত স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে এ কথা বলেন তিনি। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ মৌলবাদীদের দেশ হয়ে গেছে বলেও অভিযোগ করেন ফখরুল। পতিত স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ভোট নিয়ে তেমন কোনো চ্যালেঞ্জ নেই নতুন নির্বাচন কমিশনের, এমন মন্তব্য করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আর নির্বাচনের তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা উচিত বলে মনে করেন তিনি। গেল কয়েকটি নির্বাচনে অবৈধভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন বদিউল আলম। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। দেশে সুষ্ঠু ভোট নিশ্চিতে নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে অংশ নেয় কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে তেজগাঁও কলেজ। না হতো, নির্বাচন কমিশনকে সহযোগিতা করত, সহযোগিতামূলক আচরণ করত নির্বাচনে, তাহলে মানুষ পর এই সংঘর্ষ আমরা দেখতে পেতাম না, একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো। এ সময় শিক্ষার্থীরা তাদের যুক্তি তুলে ধরেন। প্রযুক্তি ব্যবহার এবং নির্বাচনের প্রক্রিয়ার স্বচ্ছতা ও অভিযোগ যে নিষ্পত্তি করার ব্যাপারটা থাকে, এই ব্যাপারটাও কিন্তু আমাদের নির্বাচন কমিশনই করে থাকে মাননীয় স্পিকার। এতে অতিথি হয়ে অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, রাজনৈতিক দলের প্রভাব না থাকায় নতুন কমিশনের তেমন কোনো চ্যালেঞ্জ নেই। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ ঠিক করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। তার মাধ্যমে সবাই বুঝবে যে কি কি সংস্কার করা দরকার এবং কোন কোন সংস্কারের ব্যাপারে তারা একমত। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে। বাংলাদেশে নজির রয়েছে, শতভাগের বেশি ভোট পড়ার নজির রয়েছে, মৃত মানুষের ভোট দেবার নজির রয়েছে, প্রবাসী অবস্থানকারী মানুষের ভোট দেবার নজির রয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো যাতে এই ধরনের শতভাগের বেশি ভোট, মৃত মানুষ ভোট, প্রবাসীরা ভোট এবং কোনো ভূত এসে ভোট দিতে না পারে। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। শীতকালীন সবজিতে কিছুটা স্বস্তি মিললেও এখনো ঊর্ধ্বমুখী মাছের বাজার। 2000 টাকার নিচে মিলছে না ইলিশ। এদিকে ডজন প্রতি ডিমের দাম কমেছে, আর বাজারে নতুন চাল আসলে দাম কমবে বলে জানান বিক্রেতারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। নিত্যপণ্যের বাজারে এখনো স্বস্তি মিলছে না ক্রেতাদের। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। 300 টাকা কেজি। যারা সাধারণ মনে করেন কম বেতনে চাকরি করে এদের কেনাকাটা খুব অশান্তি হইতেছে। মনে রেট যদি আরো কমে তাহলে আমাদের খুচরা বেচা বিক্রিও পাইবো, সাধারণ লোকের কেনাকাটার জন্য সুবিধা হবে। চালের বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও নতুন চাল আসলে দাম কমবে বলছেন বিক্রেতারা। ডিম বিক্রি হচ্ছে 5 টাকা কমে 135 টাকা ডজন। মিনিকেটটা চলতেছে আপনার 69 থেকে 71 টাকা কোয়ালিটি ভেদে, আর 28টা চলতে 58 টাকা 59 টাকা পুরান চাল যেটা। আর নতুন আসলে ওটা হয়তো আপনার কেজিতে 3 টাকা কমলে দেখা যায় 55 টাকা 54 টাকা চলে আসবে। মাছের দামও ঊর্ধ্বমুখী। ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা কেজি দরে, আর শৈল বিক্রি হচ্ছে 900 টাকা। দেশি মাগুর ও আইড় বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে। তবে শীতের সময় মাছের উৎপাদন বেশি থাকলেও দাম বাড়তি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। বাট অন্যান্য যে লোকাল মাছগুলি এখন আছে শীতের মাছ, আমার কাছে এখনো মনে হচ্ছে হাই প্রাইস আছে এখনো। গত সপ্তাহে এই সপ্তাহ মাছের দাম একটু কম, ইলিশ মাছের দাম একটু ইলিশ মাছ তো নাই, আর মনে করেন এডিও দাম কমই, দাম সীমিতের মধ্যে আছে, বাড়ে নাই। সবজির দাম কিছুটা কমলেও কমেনি নতুন আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা দরে। সবজির দাম সব কিছু কমে নাই, কমছে শুধু শাকটা। এই সময় অনুযায়ী যেটা হওয়া উচিত বাজার সেটা নাই, কারণ এখন তো সবজি 20-30 টাকার উপরে সবজি থাকার কথা না। কমে নাই, শীতের সবজির দাম কমে নাই না। গত সপ্তাহে 150 টাকা ছিল টমেটো, আজকেও 150 টাকা, তো কমলো কোথায়? সামনে আরো দাম কমবো। আর নতুন আলু বেশি 250 টাকা 200 টাকা কেজি। এখন নতুন আলুর কেজি হলো আপনার মাত্র 90 থেকে 100 টাকা। বাজার মনিটরিং করে দ্রুত নিয়ন্ত্রণ আনার দাবি ক্রেতাদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নান্দনিকতার দোহাই দিয়ে মুছে ফেলা হচ্ছে জুলাই আন্দোলনের স্মৃতি বিজড়িত গ্রাফিতি ও স্লোগান। অভিযোগ ইনকিলাব মঞ্চের। 1 থেকে 7 ডিসেম্বর শহীদি সপ্তাহ ঘোষণা। এদিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সাহায্যার্থে 21 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 21 অফ রেভলিউশন চ্যারিটি কনসার্ট। সঙ্গীত পরিবেশন করবেন দেশি বিদেশি শিল্পী ও ব্যান্ড। বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। জুলাই আন্দোলনের গতি সঞ্চারে অনেক বড় ভূমিকা ছিল সারা দেশের দেয়ালে আঁকা ফ্যাসিবাদ বিরোধী গ্রাফিতি ও স্লোগানের। 4 মাস যেতে না যেতেই সেসব স্মৃতি মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের। যদি সরকার না করে তাহলে আমাদের সেসব পুনর্লিখন, জাতীয় জাদুঘরে জুলাই স্মৃতি কর্নার চালু, দেশব্যাপী জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ সহ কয়েক দফা দাবি পেশ করে সংগঠনটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহকে ঘোষণা করেন শহীদি সপ্তাহ হিসেবে। প্রয়োজনে নিজেদের খরচে এসব ভাস্কর্য করার ইচ্ছাও প্রকাশ করেন তারা। শিক্ষার্থীরা, ছাত্র জনতা, তারা যেই আন্দোলনের সময় যেই স্লোগান লিখেছিল, গ্রাফিতি করেছিল, সেগুলোকে নান্দনিকতার নামে অ্যাস্থেটিক্সের বয়ান দিয়ে মুছে ফেলা হয়েছে। আমরা ঘোষণা করছি আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদি সপ্তাহ পালন করবে।
এদিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দিতে স্পিরিট অফ জুলাই চ্যারিটি আয়োজন করছে চ্যারিটি কনসার্ট। আগামী 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একস অফ রেভলিউশন নামে এই কনসার্ট। দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পাশাপাশি বিশ্বখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান সঙ্গীত পরিবেশন করবেন এই কনসার্টে। যারা জুলাই আগস্টে আমাদের অভ্যুত্থানে শহীদ হয়েছেন সে সমস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে এই কনসার্ট থেকে যা হবে তার পুরোটাই জুলাই ফাউন্ডেশনে দেওয়া হবে। আয়োজকরা জানান প্রাপ্ত অর্থের পুরোটাই দান করা হবে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে। এ লক্ষ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর কাছে এই তথ্য জানিয়েছে দেশটি। তবে তেহরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে সবকিছু করার হুঙ্কার দিয়েছেন নেতানিয়াহু। এদিকে পারমাণবিক বিস্তারের ঝুঁকি বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন আফরিন মৌ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের পথে হাঁটছে ইরান। কেন্দ্রগুলোতে ৬,০০০-এর বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপন ও ইতোমধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে দেশটি। এর মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA-কে এ কথা জানিয়েছেন পেজেশকিয়ান প্রশাসন। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে IAEA এর ৩৫টি রাষ্ট্রের বোর্ড অব গভর্নেন্সের পাশ করা এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাশ হয়েছিল। তবে কেন ৭% পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা ব্যাখ্যা দেয়নি দেশটি। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্রের বিষয়ে নীরব ভূমিকা পালন করলেও বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধি করে না। কারণ ৭% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি, যদিও অস্ত্র তৈরির জন্য ৯০% পরিশুদ্ধতা প্রয়োজন হয়। এ পরিস্থিতিতে ইরানকে আবারও হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে প্রয়োজনীয় সবকিছুই করার কথা জানান তিনি। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র ইসরায়েল। তাই কোনো প্রতিদ্বন্দ্বী দেশ যাতে এই অস্ত্রের অধিকারী হতে না পারে সেই লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি। মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতেও আয়ারল্যান্ডকে উড়িয়ে দিতে চায় বাংলাদেশ নারী দল। আবারও ব্যাটে বলে দাপট দেখানোর লক্ষ্য জ্যোতিদের। এদিকে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ আইরিশদের। কাল মিরপুরে ম্যাচ শুরু সকাল 10টায়। রাফিউল ইসলাম রাতুলের ম্যাচ প্রিভিউ। রিকশায় চড়া ও রিকশা চালানো সব অভিজ্ঞতাই নিয়েছেন আইরিশ নারীরা। বাংলাদেশে আসলে ভিন্ন দেশিদের আগ্রহের কেন্দ্রে থাকে এই রিকশা। তাই তো হোম অফ ক্রিকেটে অতিথিদের ইচ্ছে পূরণ করেছে বিসিবি। প্যাডেল রিকশা চালাতে পেরে চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেল গ্যাবি লুইস, লরা ডেলানিদের। যদিও ম্যাচ নিয়ে সিরিয়াস নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে রেকর্ড জয়ের পর একাডেমিতেও ব্যাটিংয়ের কাজ করছে টাইগ্রেসরা। স্বপ্ন বুনেছেন দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয়ের। অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ানডে খেলতেছি 250+ ফার্স্ট টাইম। এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড। সো আমার মনে হয় হ্যাঁ, আমরা চাচ্ছি যে ডে বাই ডে, ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা। এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তাই তো মিরপুরের রহস্যময় উইকেটে নাহিদা, রাবেয়া, সুলতানার স্পিনের উপর ভরসা টিম ম্যানেজমেন্টের। অনেক কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক, ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, সেটা তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ, হয়তো যদি ভালো ট্র্যাক বা স্কোরিং ট্র্যাক হয়, হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলার। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে হতাশ করেছে বাংলাদেশ।
এবার আর হতাশ নয়, এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় নিগার সুলতানারা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সিরিজের দ্বিতীয় টেস্টে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। কিংস্টনের সেভাইনা পার্কে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে মিরাজের দল। প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতা ভুগিয়েছে দলকে, তাই ব্যাটারদের ভুল শুধরে নিতে কোচ সালাউদ্দিনের অধীনে টেকনিক নিয়ে কাজ করছে ব্যাটাররা। অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজও ঘাটতি রাখছে না অনুশীলনে। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।